বাংলাদেশের ভোটের মাঠে এই মুহূর্তে সবচেয়ে শক্ত প্রতিদ্বন্দ্বী বিএনপি এবং জামায়াত জোট। এই দুই দলের যে পরস্পর বিরোধী বক্তব্য, প্রতিশ্রুতি, তারপর যে বিভিন্ন রকমের অভিযোগ, এমনকি সংঘাত সংঘর্ষ নিয়ে সারা দেশব্যাপী চলছে নির্বাচনী প্রচারণা। এমন ডামাডোলে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি ভোটের রাজনীতি অনুষ্ঠানে, সৌজন্যে ফার্মফ্রেশ। আপনাদের সাথে আছি আমি সাজিদা সুইটি এবং আমাদের আজকের অতিথি সিনিয়র সাংবাদিক সোহরাব হাসান। সোহরাব ভাইয়া, কেমন আছেন? ধন্যবাদ। আপনি ভালো আছেন জি, নিশ্চয়ই? ভালো আছি। একটু যদি বলি, আমি প্রথমে একটু শেরপুরের ঘটনাটিতে যেতে চাই, যেটা আমাদের নির্বাচনী মাঠে আমরা সবসময় বলে আসছি যে শান্তিপূর্ণ নির্বাচন হবে, সহিংস ঘটনা ঘটবে না, কিন্তু আসলে একটার পর একটা ঘটনা ঘটছে। তার মধ্যে শেরপুরের যে ঘটনাটি খুবই দুঃখজনক। এ ব্যাপারে আপনার কি মনে হয়, আসলে ব্যর্থতাটা কোথায়, কেন এই ঘটনাগুলো ঘটছে? এগুলো কি আসলে এড়ানোর কোনো সুযোগ নেই? না, সুযোগ তো আছেই। রাজনৈতিক দলগুলো যদি আচরণবিধি মেনে চলে, প্রার্থী, নেতা, কর্মী, সমর্থকরা যদি অন্যের কাজে হস্তক্ষেপ না করে নিজের জনগণের কাছে ভোট চাওয়ার যে দায়িত্ব সেটি শান্তিপূর্ণভাবে পালন করে, তাহলে সমস্যা হওয়ার কথা না। কিন্তু প্রথম থেকেই এক ধরনের অস্থিরতা কাজ করছে প্রতিটি দলেরই, বিশেষ করে বিএনপি এর জামাতের নেতাকর্মীদের মধ্যে, যে বোধহয় আমরা যদি আক্রমণ না করতে পারি, বাক্যবাণে অন্যকে জর্জরিত না করতে পারি, তাহলে বোধহয় আমরা হেরে গেলাম। এই মনোভাবটা কিন্তু দুই দলের মধ্যেই আছে। দেখুন, শেরপুরে একটি উপজেলা প্রশাসন একটি আয়োজন করেছে যে সেখানকার যারা প্রার্থী আছেন সেই প্রার্থীরা, সব দলের প্রার্থীরা নিজেদের ভোটারদের কাছে তাদের যে বক্তব্য সেটা তুলে ধরবেন। কারণ জাতীয়ভাবে এখনও নির্বাচনী ইশতেহার দেয়নি, সুতরাং তারা যে পূর্ণাঙ্গ নির্বাচনী ইশতেহার দিতে পারবেন তা না। স্থানীয়ভাবে তারা কী করতে চান, এ কারণেই প্রার্থীদের নিয়ে একটি সমাবেশ করেছিলেন। সেখানে দুই দলের নেতাকর্মী, দুই দল সহ অন্য সব দলের নেতাকর্মীরাই ছিলেন। কিন্তু সেখানে তো এরকম গোলযোগ হওয়ার কথা না, কারণ সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিল, প্রশাসনের লোকজন ছিল। এমনি আমরা দেখি কি যে একটি দল নির্বাচনী প্রচারের সময় অন্য পক্ষের উপর হামলা করলো বা বা অন্য পক্ষের দ্বারা আক্রান্ত হলো, সেখানে সংঘাত। এখানে একটি প্রশাসন যখন এরকম একটা আয়োজন নিয়েছে, উভয় দলের বা প্রতিটি দলের নেতাকর্মীদের সংযত হওয়া উচিত ছিল, সহিষ্ণু আচরণ করা উচিত ছিল এবং কোনোভাবেই যাতে গোলযোগ না হয়। আমরা সেখানে দেখলাম যে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে সব চেয়ার জামাতের নেতাকর্মীরা দখল করে রেখেছিল। এটা নিয়েই কথা কাটাকাটি, পরবর্তীকালে সংঘাত। প্রথমত হচ্ছে যে চেয়ার দখলই করবে কেন, আর সেই দখল নিয়ে তারা সমাবেশ বর্জন করতে পারতেন, প্রশাসনকে নালিশ জানাতে পারতেন, কিন্তু সেটা নিয়ে খুবই তুচ্ছ ঘটনা, সেটা নিয়ে এরকম রক্তাক্ত কাণ্ড হবে কেন? একজন নেতা মারা গেলেন জামাত ইসলামের, এবং সেখানে আরও বলা হয় যে জামাত ইসলামের ওই নেতাকে বারণ করা হয়েছিল যে এই পথ দিয়ে না যেতে। তিনি শোনেননি, তিনি বলছেন যা হয় এই পথ দিয়ে যাব। এটাও এক ধরনের একগুঁয়েমি। মানে এ অর্থ না যে তিনি তার স্বাধীনতা আছে, কিন্তু বাস্তব অবস্থাটাও দেখা, বা তিনি যদি একটু পরে যেতেন বা তিনি পুলিশ প্রহরায় যেতেন, তাহলে হয়তো এই দুঃখজনক মর্মান্তিক মৃত্যু আমরা আশা করব দলের যারা নেতাকর্মীরা আছেন তারা এইসব ব্যাপারগুলো মানবেন। আমরা একটু খুলনা যে আমাদের ভোটাররা আছেন তাদের একটু কথাবার্তাগুলো শুনবো, তাদের চাওয়া পাওয়ার কথা আমাদের ওখানকার প্রতিনিধি মোহাম্মদ অসীম জানাচ্ছেন। দক্ষিণাঞ্চলের বিভাগীয় শহর খুলনা, এই বিভাগীয় শহর থেকে অনেকটা নিয়ন্ত্রণ হয় দক্ষিণাঞ্চল তথা এই খুলনা বিভাগের রাজনীতি। আসলে আগামী সংসদ যে নির্বাচন, এই নির্বাচন নিয়ে কি ভাবছে এই অঞ্চলের ভোটাররা এবং নাগরিক সমাজ? আমরা আগামীতে এই ধরনের সরকারকে দেখতে চাই, যারা আমার এই শিল্পনগরী জীবিত করতে পারবে, নতুন নতুন কর্মসংস্থান তৈরি করতে পারবে, বাস্তবসম্মত সিদ্ধান্ত নিয়ে আগামীর বাংলাদেশ গড়তে পারবে, আইন শৃঙ্খলার অবনতি থেকে উন্নতি করতে পারবে। আমরা তাদেরকেই আগামী সরকার হিসেবে দেখতে চাই। কেমন নির্বাচন দেখতে চান? যে সরকার সব থেকে বেশি আমাদের দিকে তাকাবে, আমার মনে হয় যে সরকার নারী উদ্যোগের দিকে তাকাবে, যে সরকার কর্মসংস্থানের দিকে তাকাবে, আমি তাকেই সাপোর্ট করব। আমরা সবসময় সাধারণ নাগরিক থেকে শুরু করে যারা আমরা নতুন ভোটার, নিরপেক্ষ নির্দলীয় নির্বাচন দেখতে চাই। এটা জাতি হিসাবে আমাদের জন্য এটা খুবই দুর্ভাগ্য। সেটা হচ্ছে যে নির্বাচন আসলে প্রার্থীরা মানে যা ইচ্ছে তাই এক ধরনের প্রতিশ্রুতি তারা সামনে নিয়ে আসেন।
নীতিগত একটা প্রশ্ন আছে, জাতীয় নীতিগত প্রশ্ন। কারণ একটি প্রতিশ্রুতি বাস্তবায়নের পিছনে একটা বড় ধরনের অর্থ বরাদ্দ। ধরেন আমি যদি উদাহরণস্বরূপ বলি যে খুলনার বন্ধ কারখানাগুলো চালু করার প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা, এইটা কি স্থানীয়ভাবে প্রার্থীদের পক্ষে সম্ভব? এটাকে রাষ্ট্রীয় নীতির প্রশ্ন, জাতীয় নীতির প্রশ্ন, সরকারের নীতির প্রশ্ন। সুতরাং এই বিষয়গুলো আমার মনে হয় যে তাদের বিবেচনায় নেওয়া দরকার। একটু তরুণদের সাথে কথা বলতে চাই। আপনি তো এবারই মনে হয় প্রথম ভোট দিবেন, আসলে কেমন প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করবেন? শুরু থেকেই দেখে আসছি যে নারীদের কোনো নিরাপত্তা আমাদের কোনো সরকারই ওভাবে দিয়ে আসেনি। তারা বলে এসেছে যে দিবে, কিন্তু পরবর্তীতে তারা এসব বিষয়ে লক্ষ্য রাখেনি। তো আমাদের দেশে এমন প্রার্থী আমরা চাইবো যারা আমাদের নারীদের নিরাপত্তা দিকে লক্ষ্য রাখবে। এই যে তারুণ্যের একটা উদ্দীপনা, তারুণ্যের এই যে একটা জাগরণ, এই জাগরণ নিশ্চয়ই বাংলাদেশকে সেই নতুন আধুনিকতার মোড়কে মুড়িয়ে দেবে, যাতে আমরা একটা আধুনিক বাংলাদেশ, একটা সুশৃঙ্খল বাংলাদেশ, একটা শান্ত খুলনা আমরা পাবো ইনশাআল্লাহ। যাকে ভোট দিব সে যেন ঋণ খেলাপি না হয়, সে যেন সন্ত্রাসের গডফাদার না হয়, সে যেন মাদকের অভয়ারণ্য তৈরি করতে না পারে। আমাদের খুলনা নগরীকে আমরা এমন প্রার্থীকে ভোট দিব। রাজনৈতিক দলগুলো এসেছে, তাদের প্রতিশ্রুতি আমরা দেখি, কিন্তু কোনো দল দেশ গড়ার পরিকল্পনা, দেশের জন্য কিছু করা, এগুলো নিয়ে কথা বলে না। শুধুই বলে হচ্ছে একে অপরকে বিপরীতভাবে কিভাবে ক্ষিপ্ত করে কথা বলা যায় সেগুলোই দেখছি। আর সুস্থভাবে সামাজিকভাবে মাদক নিয়ন্ত্রণ করার দিক থেকে তরুণদেরকে নিয়ে যেভাবে চলছেন, তো এদিক থেকে আমি এই রাজনীতিটাকে পছন্দ করছি। আর আমাদের দেশে তেমন নির্বাচন হয়নি, বিতর্কিত নির্বাচন হয়েছে, রাতের নির্বাচন হয়েছে। প্রশাসন এবং সরকার মিলে একটা অস্বচ্ছ নির্বাচন আমাদেরকে উপহার দিয়েছিল। আমরা ওই জায়গা থেকে বেরিয়ে আসতে চাই। আমরা চাই আগামীতে একটা সুষ্ঠু নির্বাচন হোক। আমরা সাম্যের বাংলাদেশ চাই, আমরা আধুনিক বাংলাদেশ চাই, আমরা নিশিরাতের দামি কোনো নির্বাচন আর দেখতে চাই না। যে সরকার আসলে কোনো বোন তার ভাইকে হারাবে না এবং কোনো মা তার সন্তানকে হারাবে না, এমন একটা সুন্দর দেশ চাই। আমি এমন একটি প্রার্থী বা এমন একটি দলকে নির্বাচন করতে চাই যে দল ক্ষমতা আসলে বা যাদের দল পরিচালনা করার ক্ষমতা আছে, এমন একটি দলকেই আমি নির্বাচন করব। আমি এই প্রথম ভোট দেবো, তো আমি এমন একজনকে ভোট দিতে যাই যার বিগত দিনে দেশ পরিচালনা করার অভিজ্ঞতা আছে, যাদের দেশ পরিচালনার যোগ্যতা আছে, মেধা আছে, আমি তেমন ব্যক্তিকে ভোট দিতে চাই। এমন প্রার্থীকে ভোট দেবো যে আমাদের খুলনা নগরীকে ভালো এবং সুশীল রাখতে পারবে। আর দিন শেষে একটাই কথা বলবো, আমরা আমাদের 16 বছরে আমরা যাকে ভোট দিতে পারিনি, আমরা এমন একজনকে ভোট দেবো যে আমাদের কথা ভালো শুনবে এবং দেখবে আমাদের রাষ্ট্রকে এবং খুলনাকে। ধন্যবাদ। আসলে শুনছিলেন খুলনা এই বিভাগীয় শহরের তরুণ ভোটারদের কথা, শুনছিলেন নাগরিক সমাজের কথা, শুনছিলেন নারী উদ্যোক্তাদের কথা। ধন্যবাদ অসীম। আমরা জানছিলাম ভোটারদের কথা। ভোটাররা সবসময়, বাংলাদেশের ভোটাররা বিশেষ করে বিগত বেশ কয়েক বছরে তারা নানাভাবে এত বঞ্চিত, তারা নানাভাবে এত বেশি হতাশ হয়েছেন, সে কারণে তাদের এখনকার যে আশ্বস্ত হওয়ার যে একটা চিন্তা আছে, তাদের যে চাহিদা আছে, সে ব্যাপারগুলো অবশ্যই গুরুত্ব রাখে। এখন যেহেতু আমরা ভোটারদের কথা শুনতে পাচ্ছিলাম, তাদের যে চাওয়া পাওয়ার কথা, এই ব্যাপারে আপনার কি মতামত? তাদের আসলে চাওয়ার জায়গাটাও কি তৈরি হয়েছে কিনা, যে তারা যে চাচ্ছেন তাদের যৌক্তিক চাওয়াগুলো কতটুকু আস্থা নিয়ে চাচ্ছেন কিংবা কতটুকু বিশ্বাস তারা রাখতে পারছেন, যেহেতু দলগুলোর মধ্যে আমরা এই পর্যায়ে কিছু কিছু আচরণ দুঃখজনক দেখতে পাচ্ছি। একটা হচ্ছে যে কোন প্রার্থীকে ভোট দেবেন বা দেবেন না, সেটা হচ্ছে একটা চাওয়ার। আর একটা হচ্ছে যে তারা ভোট দিতে চান, এটার ব্যাপারে তো কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকার কথা নয়। এই ভোট দিতে পারেননি বলে 3টি একতরফা নির্বাচন হয়েছে, 3টি নির্বাচনকে এদেশের মানুষ গ্রহণ করেনি এবং একটা গণ অভ্যুত্থান হয়েছে। এরপরে স্বাভাবিকভাবেই ভোটারদের প্রত্যাশা হলো যে তারা নিরাপদে ভোট দিতে পারবেন। সে শ্রেণী পেশা, যে শ্রেণীর পেশার মানুষ হোক, যে ধর্মের মানুষ হোক, যে জাতিগোষ্ঠীর মানুষ হোক, কোনো রকম বাধারগ্রস্ত হবেন না ভোট দিতে গেলে। আপনারা দেখেন যে আমাদের দেশে সংখ্যালঘু ভোটাররা আছেন, নারী ভোটাররা আছেন, প্রান্তিক জনগোষ্ঠীর ভোটাররা আছেন, যারা সবসময় নির্বাচনী পরিবেশটি ভালো হোক এটি চান। দলীয় নেতাকর্মীরা যে কোনো পরিবেশে ভোট দিতে যান, কিন্তু সাধারণ মানুষ যারা, বিশেষ করে যারা প্রান্তিক মানুষ, নারী এবং সংখ্যালঘু, তারা ভোট দিতে যাওয়ার ক্ষেত্রে অনেক কিছু চিন্তা করেন যে তার নিরাপত্তা নিশ্চিত হবে কিনা, তিনি নিরাপদে ঘরে ফিরে আসতে পারবেন কিনা,
কারণ ইতিপূর্বে অনেক সবাই তো ভোট কেন্দ্রে যেতে বলছে, কিন্তু এই যে আচরণগুলো যে ভোট কেন্দ্র বিমুখ করে ফেলবে ভোটারদেরকে, এটাও তো দলগুলোকে মনে রাখতে হবে আসলে। এই ধরনের ঘটনা ঘটলে নারী শিশু প্রতিযোগী কেন্দ্রিক যে দলগুলোকে আলোচনা অবশ্যই মনে রাখতে হবে। এবং আমরা দেখেছি যে নির্বাচনগুলো শান্তিপূর্ণ হয়, সেখানে নারী ভোটাররা বেশি থাকেন, সংখ্যালঘু ভোটাররা বেশি থাকেন, সাধারণ দলীয় বৃত্তের বাইরের মানুষ বেশি থাকেন, অর্থাৎ সেটা একটা উৎসবমুখর পরিবেশে ভোট হয়। গণভোট নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে। এবার দুটো নির্বাচন আমরা পাচ্ছি, একটা হচ্ছে গণভোট। সরকার প্রধান, এখন যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বারবার করে টিকে বলছেন যে গণভোট মানে হচ্ছে শতাব্দীর জন্য আমরা বাংলাদেশকে তৈরি করার একটা প্রস্তুতি হিসেবে আমরা গণভোট। আর হচ্ছে যে সাধারণ নির্বাচন, সেটা 5 বছর পর পর যেটি সাধারণ নির্বাচন হয়ে থাকে সেটি। তার মানে গণভোটকে অনেক বেশি করে আমরা বিশেষায়িত করছি, অনেক গুরুত্ব দিচ্ছি। আপনার কাছে কি মনে হয়, গণভোট নিয়ে যতটুকু সচেতনতা তৈরি করা দরকার ছিল, বা আমাদের বাংলাদেশের মানুষজনের জন্য গণভোটের প্রসঙ্গগুলা একটু কঠিন হয়ে গেল কিনা, যথেষ্ট সচেতন হতে পেরেছেন কিনা এই সময়টুকুর মধ্যে? না, সংবাদ মাধ্যমে বা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিশেষ করে নাগরিক সমাজের যারা প্রতিনিধি, তাদের বক্তৃতা বিবৃতিতে তো আমরা দেখতে পাচ্ছি যে গণভোট নিয়ে অনেক প্রশ্ন। প্রথমত হচ্ছে যে বাম দলগুলো এই গণভোটের বিরোধিতা করেছেন। তারা মনে করেন যে রাষ্ট্রের মূল কাঠামো, মৌলিক নীতি পরিবর্তন করেছে যে গণভোট, সেই গণভোট গ্রহণযোগ্য নয়। আবার বিএনপি, জামাত ইসলামী, এনসিপি সহ অনেকগুলো দল গণভোটের পক্ষে, কিন্তু তাদেরও প্রচারে কিন্তু ভিন্নতা আছে। কেউ গণভোটের পক্ষে প্রচার করছে, কেউ গণভোটের ব্যাপারে নীরব থাকছে। অর্থাৎ তারা মনে করে যে এটা সরকারের খুব উচ্চস্বরে কিছু বলছে না, একটু না, খুব প্রচারই করছে না। তাদের মূল উদ্দেশ্য যে তার দলের প্রার্থীকে কিভাবে জিতিয়ে আনা যাবে। আরেকটি হচ্ছে যে আজকেই এই সংবাদ মাধ্যমে আছে যে গ্রামাঞ্চলে গণভোট নিয়ে প্রচার কম, মানে গণভোট সম্পর্কে গ্রামের ভোটাররা জানেন না। সেটার অনেকগুলো কারণ আছে, এটার যথেষ্ট প্রচার হয়নি। আর গণভোট যেটি বলছিলেন যে কারিগরিভাবে যে গণভোটটা যেভাবে উপস্থাপন করা হয়েছে, 4টি প্রশ্ন এবং বেশ জটিল প্রশ্ন, যে ওই অমুক অমুক ধারা, অমুক অমুক, সুতরাং এটি সাধারণ ভোটারদের পক্ষে জানা সম্ভব না। যারা শিক্ষিত বলি আমরা যাদের, তাদের পক্ষেও জানা সম্ভব না, মানে পুরোটা অনুধাবন করা সম্ভব না। সেক্ষেত্রে কিসের ভিত্তিতে হা বা না দিবেন? এবং এখানে একটা তো না ভোটেরও তো বিধান আছে। হায়ের পক্ষে সরকার প্রচার চালাচ্ছে, রাজনৈতিক দলগুলো প্রচার চালাচ্ছেন, কিন্তু কেউ তো নাও দিতে পারেন। কারণ যখন আপনি গণভোট দিয়েছেন, যে আপনি এটা হায়ের পক্ষেও বলতে পারেন, নায়ের পক্ষেও বলতে পারেন। আবার নায়ের পক্ষে বলতে যে কেউ বাধাগ্রস্ত হবেন কিনা, এই প্রশ্নটাও আছে। আর সেক্ষেত্রে এক ধরনের তো গণভোট নিয়ে আগ্রহ কম। ত্রয়োদশ জাতীয় সংসদ নিয়ে যতটা আগ্রহ, বিশেষ করে প্রার্থী এবং প্রতিযোগী রাজনৈতিক দলগুলোর মধ্যে। আর এ কারণে আমরা দেখি যে বিএনপির মতো যে বড় দল, তাদের প্রচারে কিন্তু এই গণভোট অগ্রাধিকার পায়নি। তারা গণভোটের বিপক্ষে নয়, তারা হায়েরও বিপক্ষে নয়, কিন্তু তাদের প্রচার হচ্ছে যে কিভাবে তার প্রার্থীকে জয়ী করে আনবে। গণভোট একটু তো জটিলতা তৈরি করেছি। সরকার থেকে অবশ্য বারবার চেষ্টা করা হচ্ছে নানাভাবে, যাতে করে মানুষজন, সাধারণ মানুষ এটা বুঝতে পারে। এই প্রচারণার যে চলছে, অনেক বছর পরে এই দলগুলো নির্বাচনী মাঠে এভাবে করে একদমই খোলা মনে নির্বাচনী প্রচারণা করতে পারছেন। আপনার কাছে এমনি বৈচিত্র্য দেখতে পাচ্ছেন কোনো রকমের, মানে একটু বেশি আকর্ষণ করছে আপনাকে কিছু, বা দৃষ্টি কাটছে, এরকম কিছু আছে? না, খুব কি আকর্ষণ করছে? সরকার প্রচার চালাচ্ছে বিভিন্ন সমাবেশ করে, এবং যাদের কাছে প্রচার চালাচ্ছেন তারা কিন্তু গণভোট সম্পর্কে হয়তো জানেন, কিন্তু সাধারণ মানুষ, একেবারে প্রান্তিক মানুষ, একেবারে পিছিয়ে পড়া মানুষ, শ্রমজীবী খেটে খাওয়া মানুষ, তাদের কাছে এই বার্তাটি পৌঁছেছে কিনা। কারণ তারা ভোট দিতে যান, জাতীয় সংসদ নির্বাচন, স্থানীয় সংসদ নির্বাচন, তারা ভোট দিতে যান, কেউ না কেউ তাদের বলেন। আর সেটি যে তারা যাতে ভোট দিতে আসেন, তাহলে সেক্ষেত্রে একজন ভালো মানুষ, ভালো জনপ্রতিনিধি পাওয়া যাবে, ভালো মানুষের কাছে তারা যে বলতে পারবে পরবর্তীকালে তাদের দাবি দেওয়ার কথা। তাই গণভোটে তো এই বিষয়টি নেই। গণভোটে বিষয়টি আছে যে আমরা যদি গণতান্ত্রিক রূপান্তর চাই দেশটি ভবিষ্যতে আর স্বৈরাচারী ব্যবস্থা কায়েম হবে না, এটার জন্যই সুরক্ষা। এবং সেখানেও প্রশ্ন আছে যে এই গণভোটে হা দিলেই কি গণতন্ত্র টেকসই হবে?
সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে যে সম্পর্ক, যে বৈরী সম্পর্ক, সেটি কি দূর হবে? এখন ভোটের মাঠের পরিবেশ দেখে কিন্তু সেটি মনে হয় না। কারণ ধরুন এই যে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী বিএনপি এবং জামাত ইসলামী, তার কেউ সরকারি দলে যাবে, কেউ বিরোধী দলে যাবে। তাই এখনই তাদের মধ্যে তো একটা অসহিষ্ণু মনোভাব আমরা দেখতে পাচ্ছি। তো নির্বাচিত হওয়ার পরে সেই মনোভাবটা কমে যাবে, তারা একসঙ্গে একেবারে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন, এই ভরসা কম। এই যে নির্বাচনী মাঠে যে বিভিন্ন রকমের কথা হচ্ছে, যেমন কেউ বলছে পিঙ্ক টয়লেট করে দেবে নারীদেরকে, বিভিন্ন রকমের সুযোগ সুবিধার কথা বলা হচ্ছে, নির্বাচনের আগে আগে যে এই যে কথাগুলো, এগুলো আসলে কতটুকু মানে ভোটারদেরকে আকৃষ্ট করবে বলে মনে হয়? মূল খেলাটা তাদের আসলে কোথায় খেলতে হবে? সেটা কি অবশ্যই শান্তিপূর্ণ আচরণে? না, একটা হচ্ছে নির্বাচনে শান্তিপূর্ণ আচরণ, শান্তিপূর্ণ প্রচার, ভোটারদের কাছে যাওয়া, জনসংযোগ করা, জনসভা করে তাদেরকে জানানো, আর সেটি তো আছেই। কিন্তু প্রতিশ্রুতি দেয়া যাবে না তা নয়। এখন যে আইনশৃঙ্খলা পরিস্থিতিটা দেখছেন, কথা হচ্ছে যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির সাথে প্রতিশ্রুতির কোনো পার্থক্য, কোনো সংযোগ নেই। সংযোগটা হচ্ছে যখন আমি জোর করে কাউকে কিছু বলতে চাই বা অন্যের বলাটাকে থামিয়ে দিতে চাই। এখন এলাকার যে সমস্যা দুটো আছে, একটা হলো জাতীয় সমস্যা, আর সেটি কিভাবে সমাধান করবে রাজনৈতিক দলগুলো। যেমন জামাত ইসলামী বলেছে যে তারা বেকার ভাতা দেবে না বা ফ্যামিলি কার্ড দেবে না, তারা প্রতিটি নাগরিককে প্রশিক্ষিত করে তুলবে, দক্ষ করে তুলবে, যাতে তারা দেশের ভিতরে বাইরে কাজ খুঁজে নিতে পারে। আবার বিএনপি বলেছে তারা 5 বছরে 1 কোটি তরুণকে কাজ দেবে। তাহলে তার কি পরিকল্পনা, সেটি জনগণকে জানাতে হবে, কোন কোন ক্ষেত্রে সেটি কবে দেবে। উন্নত দেশগুলোতে কিন্তু প্রতিটি দলের এবং সরকার, প্রতিটি দলের কিন্তু একটা কর্মসূচি থাকে যে আমরা 100 দিনে কি করব, 1 বছরে কি করব, 6 মাসে কি করব। আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে এটা নিয়ে কথাবার্তা হয়, কিন্তু তাদের সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা দেখি না। এই যে ধর্ম ইস্যু, তারপর ঋণখেলাপি ইস্যু, যে পাল্টাপাল্টি বক্তব্যগুলো, এগুলোতে তারা কতটুকু সুবিধা পাবেন বা ভোটাররা আসলে কতটুকু কনভিন্স হবে? ঋণখেলাপি অথবা দ্বৈত নাগরিক, এটি তো আইনতই হচ্ছে এরা নির্বাচন করতে পারবে না। এখন কেউ যদি আইনের ফাঁক ফোকর দিয়ে অথবা থাপ্পা দিয়ে প্রতারণা করে বা তথ্য লুকিয়ে যদি এটি করে, পরবর্তীকালে নির্বাচিত হলেও কিন্তু তিনি সংসদ সদস্য পদ রাখতে পারবেন না। আর সেটি ঋণখেলাপির ক্ষেত্রেও এবং দ্বৈত নাগরিকের ক্ষেত্রেও। এখন যে বিষয়টি হচ্ছে যে ঋণখেলাপির ক্ষেত্রে, এখন ঋণখেলাপি যদি নির্বাচিত হয়ে যান এবং তার দল যদি ক্ষমতায় আসে, তখন এই ঋণখেলাপি নিয়ে তো প্রশ্নই কেউ করবেন না। এটি হচ্ছে আমাদের রাজনৈতিক সংস্কৃতি। অনেক ধন্যবাদ সৌরভ ভাইয়া। আমাদের ভোটের রাজনীতি অনুষ্ঠান আজকের পর্ব এখানেই শেষ করছি। দেখছিলেন ফার্ম ফ্রেশের সৌজন্যে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আগামী পর্বে আবার দেখা হবে। আমার কাছে এটাই বেস্ট, কারণ ফার্ম ফ্রেশ খাওয়া যায় যখন খুশি। ফার্ম ফ্রেশ UHT মিল্ক, যখন খুশি যেখানে খুশি।